নমস্কার ফ্রেন্ডস, এসএলএসটির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে পুরো এসএলএসটি জিওগ্রাফি সাবজেক্টের জন্য জিওগ্রাফি সাবজেক্টের পুরো সিলেবাসটাকে কভার করা এবং যা কোশ্চেন আসে সেগুলো কিন্তু টপিক ওয়াইজ আলোচনা করা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরভাগ অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ। যে চ্যাপ্টারগুলো আছে জিওটেকটনিক প্রথমে আছে, জিওটেকটনিক জিওমরফোলজি, এরকমভাবে সিরিয়াল অনুযায়ী আলোচনা করবো এবং সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করা হবে এবং যাবতীয় কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হবে যাতে কোনো কোশ্চেন বাদ না যায়। ঠিক আছে, সুতরাং ভিডিওটি অবশ্যই দেখে রাখবে নিজের সুবিধার জন্য এবং এটা প্র্যাকটিসও হয়ে যাবে। এর বাইরে কিন্তু আর এক্সট্রা করে কিন্তু পড়তে হবে না যদি ভিডিওটা পুরো ডিটেলস সম্পূর্ণটা দেখে থাকো। তো চলো আজকে আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরভাগ অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ। আমরা পৃথিবীর সৃষ্টিটা কিভাবে হয়েছে জানি। পৃথিবীর সৃষ্টির ইতিহাস অনেকগুলো তত্ত্ব রয়েছে, আমি সেখানে সেই সব তত্ত্ব এখন আলোচনা করব না, সেটা আলাদা বিষয়, সেটা পরের আলোচনা করব যখন টপিক ওয়াইজ আসবে। তো একটা পার্ট হচ্ছে আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এবার সূর্য কেমন? সূর্য হচ্ছে জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয়পিণ্ড। তাহলে পৃথিবী যেখান থেকে সৃষ্টি হওয়া মানে পৃথিবীও সেরকমই হবে। তো পৃথিবী প্রথম অবস্থায় গ্যাসীয় তরল উত্তপ্ত গ্যাসীয় আগ্নেয়পিণ্ড ছিল। এবার ধীরে ধীরে সেখানে এই পৃথিবীর উপরিভাগটা ঠান্ডা হয়েছে। কিভাবে ঠান্ডা হয়েছে না, উপরে জলীয় বাষ্প ছিল, সেগুলো বাষ্পভূত হয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়ে তারপর বৃষ্টি হয়ে আবার ঘনীভূত হয়ে আবার বৃষ্টি হয়ে এরকম করে ধীরে 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 আমাদের এই ভূপৃষ্ঠটা সৃষ্টি হয়েছে, মানে উপরের ভাগটা শীতল হয়েছে এবং সেখান থেকে আজকের আমাদের যে ভূপৃষ্ঠ বা ভূত্বক দেখতে পাচ্ছি সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো এটা কঠিন। এবার পুরোটা তো সম্ভব নয় ঠান্ডা হওয়া, কেন উপরেরটা শুধু আস্তরণটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভিতরে এখনো পর্যন্ত সেই গলিত মানে শিলা টিলাগুলো উপরে যে আমরা যেসব যাবতীয় জিনিসগুলো দেখছি না, এগুলো সব গলিত অবস্থায় তরল অবস্থায় রয়েছে। ঠিক আছে, যেটাকে আমরা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল বলে থাকি। তো কেবলমাত্র উপরের ভূপৃষ্ঠটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে। এবার এই যে ভূপৃষ্ঠ, এটা তো শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এবার কঠিন হয়ে গেলে কোনো কিছু তরল জিনিসকে আমরা যে কোনো আকৃতি দিতে পারি, কিন্তু কঠিন জিনিসকে যে কোনো আকৃতি দেওয়া যায় না। পৃথিবী যেহেতু গোল, মানে পুরোপুরি গোল নয়, আপাতত গোল। ঠিক আছে, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, পৃথিবীর নিজস্ব কোনো আকৃতি নেই। তো কিন্তু দূর থেকে মোটামুটি একটা গোলের মতো দেখায়, কমলা লেবুর মতো দেখায়। এবার এই শেপটা দিতে গেলে তাহলে এই যে শক্ত কঠিন পদার্থগুলো আছে সেগুলোতে ক্র্যাক সৃষ্টি হয়ে গেছে, ফাটল সৃষ্টি হয়ে গেছে। আর সেই ফাটলগুলো হচ্ছে প্লেট। ঠিক আছে, এক একটা যে ফাটল সৃষ্টি হয়ে গেছে সেগুলোকে আমরা প্লেট বলি। এগুলো কার উপরে ভাসছে? অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ভাসছে। অ্যাস্ট্রোস্ফিয়ারটা কোথায় রয়েছে? গুরুমণ্ডলের উপরিভাগে রয়েছে। এটা একটা অর্ধতরল একটা স্তর। তো প্রথমে রয়েছে ভূত্বক। আমরা যার উপরে বসবাস করছি এটাকে শিলামণ্ডলও বলা হয়। এই ভূত্বক হচ্ছে পুরো পৃথিবীর মাত্র 1% নিয়ে তৈরি, মাত্র 1%। আর এর উষ্ণতা যত নিচের দিকে নামা যায়, মানে ভূপৃষ্ঠ থেকে যত ভিতরের দিকে অর্থাৎ নিচের দিকে, মাটির নিচের দিকে নামবো, প্রতি 100 মিটার উচ্চতা গভীরতায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা বাড়তে থাকে। আর 1 কিলোমিটারে অর্থাৎ 1000 মিটার গভীরতায় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড কি হয়? বাড়ে। আমরা ভূপৃষ্ঠের উপরে যত উঠি, ঠিক আছে, উপরে আমাদের উপরে রয়েছে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের। তো এই ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যত যাই, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে, কিন্তু মাটির নিচের দিকে যত যাবো তত কিন্তু বাড়তে থাকবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এর ঘনত্ব, গড় ঘনত্ব, সবগুলোই গড় আলোচনা করব। তো এর গড় ঘনত্ব হচ্ছে 2.7 থেকে 3 গ্রাম/ঘন সেমি। শিলা, এখানে তাহলে কি কি শিলা দেখতে পাওয়া যায় আমরা জানি, যে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তার মধ্যে অনেক শিলা রয়েছে, সেগুলো কিন্তু শিলাতে আলোচনা করব। এটা কিন্তু এই ভূপৃষ্ঠটা, সরি ভূত্বকটা বা ভূপৃষ্ঠ বললেও ভুল হবে না। তো এটা কিন্তু 9 কিলোবার চাপ দেয়, আর জলের থেকে 2 থেকে 3 গুণ ভারী। এর গড় গভীরতা 35 থেকে 40 কিলোমিটার। এবার ভেরিয়েশন করে শিয়াল এবং সীমাতে। তো এই ভূত্বককে কিন্তু দুটো ভাগে ভাগ করা গেছে। ভূত্বককে টোটাল দুটো ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা। শিয়ালটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। শিয়ালটা কি কি নিয়ে তৈরি? সিলিকন আর অ্যালুমিনিয়াম, তার জন্য এটাকে বলা হয়েছে শিয়াল। শিয়ালে গ্রানাইট শিলা দেখতে পাওয়া যায় বেশি। এই গ্রানাইট শিলা কেমন হয়? আম্লিক প্রকৃতির হয়, টক টাইপের হয়। পি তরঙ্গের গতিবেগ, তিনটা তরঙ্গ আছে, পি, এস এবং এল তরঙ্গ। এই পি তরঙ্গের গতিবেগ শিয়ালে কিন্তু 6.2 কিলোমিটার পার সেকেন্ড।
এর গড় গভীরতা হচ্ছে 35 কিলোমিটার এবং সর্বাধিক যদি বলা হয় তাহলে কিন্তু 70 কিলোমিটার অব্দি এর গড় সর্বাধিক হচ্ছে গভীরতা হয়, মানে পুরু হয় যেটাকে বলা হয়। ঘনত্ব 2.75 থেকে 2.91 গ্রাম পার ঘন সেমি। পুরো যে ভূত্বকটা আছে সেটাকে যদি আমরা 100% ধরি, তার 30% নিয়ে কিন্তু শিয়াল তৈরি। এবার হচ্ছে সীমা অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক। সীমাটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই দুটো জিনিস নিয়ে কিন্তু, এই দুটো খনিজ নিয়ে বা মিনারেলস নিয়ে তৈরি। এর ঘনত্ব কত? 2.9 থেকে 3। এটাকে আপেক্ষিক গুরুত্ব কিন্তু বলা হয়। গ্রাম পার ঘন সেমি ঘনত্বের ক্ষেত্রে হয়। শিলা, এখানে কিন্তু ব্যাসল্ট শিলা দেখতে পাওয়া যায়। ব্যাসল্ট শিলাটা কেমন প্রকৃতির হয়? ক্ষার প্রকৃতির হয়। এটা কিন্তু কোথায় দেখতে পাওয়া যায়? রেল লাইনের ধারে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে সেটা কিন্তু এই ব্যাসল্ট শিলায় গঠিত। আর ব্যাসল্ট শিলা থেকে কালো মৃত্তিকা তৈরি হয়, যার নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। আর এখানে তুলো চাষ কিন্তু খুবই ভালো হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো পি তরঙ্গের গতিবেগ 6.9 কিলোমিটার পার সেকেন্ড এবং পুরো ভূত্বকে যদি 100% ধরা হয় তার 70% কিন্তু সীমা। শিয়ার কত ছিল? 30%, সীমা হচ্ছে 70%। গভীরতা হচ্ছে গড় গভীরতা 7 থেকে 10 কিলোমিটার। শিয়াল এবং সীমার মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, বিজ্ঞানী কনরাড আবিষ্কার করেছিলেন। এবার সব বিযুক্তি রেখাগুলোকে একসঙ্গে আলোচনা করবো যাতে বুঝতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে গুরুমণ্ডল, অর্থাৎ ভূত্বকের নিচের যে স্তরটা তাকে বলা হয় গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে পুরো পৃথিবীর আয়তনের 83 ভাগ, মানে সব থেকে বেশি কিন্তু এই গুরুমণ্ডল। আর মোট ভরের হচ্ছে 68 ভাগ নিয়ে তৈরি। ঠিক আছে, যদি বলা হয় পৃথিবীর মোট ভর, তার 68 ভাগ কিন্তু গুরুমণ্ডল, আর আয়তনের 83 ভাগ হচ্ছে এই গুরুমণ্ডলের আন্ডারে থাকে। এর বৈশিষ্ট্য কি? এর গভীরতা হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত। এর বিস্তারটা কত? 2900 কিলোমিটার পর্যন্ত, মানে ভূত্বকের পর থেকে। তাপমাত্রা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ঠিক আছে, গড় তাপমাত্রা আর ম্যাক্সিমাম হয়ে যায় 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কত চাপ দেয়? 855 কিলোবার। 855 কিলোবার কিন্তু চাপ দেয়। দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন ভেরিয়েশন থাকে, তো আমাদেরকে একটা মোটামুটি এই সিরিয়ালটা মনে রাখতে হবে যে 855 তার আশেপাশে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন ভেরিয়েশন দেখতে পাবে, কারণ এটা তো আর মানুষ এক্স্যাক্টলি আবিষ্কার করতে পারেনি, তাই না? কারণ মানুষের পক্ষে সম্ভব নয় এক্স্যাক্টলি আবিষ্কার করা। ঠিক আছে, তো জিওগ্রাফি জিনিসটাই এরকম যে যেখানে প্রায় জিনিসটা থাকবেই, কেননা এক্স্যাক্টলি বলে কিছু হয় না, সবসময় পরিবর্তনশীল। এবার হচ্ছে ভারী, এটা জলের থেকে 4 থেকে 5 গুণ ভারী। ঘনত্ব 3.32 থেকে 5.2 গ্রাম পার ঘন সেমি। আর গুরুমণ্ডলে টোটাল দুটি ভাগে ভাগ করা যায় গুরুমণ্ডলকে। কি কি? বহিঃগুরুমণ্ডল। আচ্ছা, গুরুমণ্ডলকে কিন্তু মেনলি দুটি ভাগে, কিন্তু কোনো কোনো বইতে কিন্তু 3টি ভাগে দেওয়া আছে, সুতরাং আমরা 3টি ভাগে আলোচনা করব, দিলে বোঝার সুবিধা হবে। তো বহিঃগুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডলটা হচ্ছে কত আছে? 10.3% মোট আয়তনের। ঠিক আছে, মানে এই গুরুমণ্ডলের কথাই, পৃথিবীর কথাই বলছি। গুরুমণ্ডল টোটাল হচ্ছে 83%। 83% কিন্তু বহিঃগুরুমণ্ডল কত আছে? 10.3%। এর গভীরতা কত? 100 থেকে 410 কিলোমিটার পর্যন্ত। পি এবং এস তরঙ্গের গতিবেগ কিন্তু এখানে কমে যায়, কারণ এখানে একটা অর্ধ তরল অ্যাস্ট্রোস্ফিয়ার চলে আসছে, অর্ধ তরল তরল অর্ধ তরল চলে আসছে, তো তার জন্য কমে যায়। আর শিলা কি দেখতে পাওয়া যায়? পেরিডোটাইট শিলা, যেখানে কিন্তু জলের পরিমাণ থাকে 0.1%। ইম্পর্টেন্ট জিনিস। খনিজ, কোন কোন খনিজ টাইপের, কোন কোন টাইপের খনিজ দেখতে পাওয়া যায়? অলিভিন এবং পাইরক্সিন। আর এই যে বহিঃগুরুমণ্ডল, এর 100 থেকে 350 কিলোমিটারের মধ্যে অবস্থান করেছে অ্যাস্ট্রোস্ফিয়ার, যেটা হচ্ছে একটা অর্ধ তরল বা সান্দ্র পদার্থ দিয়ে তৈরি। এই বহিঃগুরুমণ্ডলটাকে বলা হয় ক্রোফেসিমা, অর্থাৎ ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম এইগুলো থাকে বলে একে বলা হয়, এই স্তরকে ক্রোফেসিমা বলা হয়। আর চাপ কত দেয়? 260 কিলোবার চাপ দেয় বহিঃগুরুমণ্ডল। মধ্যগুরুমণ্ডল, যেটার পৃথিবীর মোট আয়তনের 7.5%। গভীরতা কত? 410 থেকে 650 কিলোমিটার পর্যন্ত এর গভীরতা থাকে এবং এখানে অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলটা কিন্তু বড়, এর আয়তন 49.2%। আর এর গভীরতা 650 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর গভীরতা। এটাকে বলা হয় নিফে সীমাস্তর, অর্থাৎ নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম থাকে বলে। এর ঘনত্ব 5.6 থেকে 9.9 গ্রাম পার সেমি কিউব। আর পি তরঙ্গের গতিবেগ এখানে 13.7 কিলোমিটার পার সেকেন্ড এবং এস তরঙ্গের গতিবেগ 7.3 কিলোমিটার পার সেকেন্ড। আর এটা চাপ দেয় কত? 1350 কিলোবার চাপ দেয়। তাহলে এটা হচ্ছে গুরুমণ্ডলের ভাগ হলো। এবার হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 16.20% এবং মোট ভরের 32.5
5 অংশ নিয়ে কিন্তু এই কেন্দ্রমণ্ডল তৈরি হয়েছে। গভীরতা 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত, এই 371 কিলোমিটার পর্যন্ত কিন্তু কেন্দ্রমণ্ডলের অবস্থান। ঘনত্ব কত? 10 থেকে 10.6 গ্রাম পার ঘন সেমি এবং তাপমাত্রা 5430 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এটা কিন্তু জলের থেকে 10 থেকে 13 গুণ ভারী। আর কত চাপ দেয়? 3680 কিলোবার চাপ দেয়। কেন্দ্রমণ্ডলকেও দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা আছে অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল সেটা হচ্ছে ভরের 30.8%। এর গভীরতা কতটা পর্যন্ত? গভীরতা 2900 থেকে 5150 কিলোমিটার পর্যন্ত। এই স্তরটিকে বলা হয় নিফে স্তর। কেন? কারণ এটা নিকেল আর লোহা দিয়ে তৈরি। এর ঘনত্ব 9.2 থেকে 12.3 গ্রাম পার ঘন সেমি। আর এটা কিন্তু চাপ দেয় কত? 3340 কিলোবার। এবার হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। ভরের 1.7% কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে। আর এর গভীরতা 5150 থেকে 6371 কিলোমিটার। ঘনত্ব 13.3 থেকে 13.6 গ্রাম পার ঘন সেমি। ঘনত্বটা দেখে যদি বিশাল ঘনত্ব। আর এটা হচ্ছে ক্রফে বলা হয়। কেন? এটা ক্রোমিয়াম এবং লোহা দিয়ে তৈরি, তার জন্য বলা হয় ক্রফে। এর চাপ কত? 3700 কিলোবার চাপ দেয়। এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এবার হচ্ছে বিযুক্তি রেখাগুলোতে আসি। বিযুক্তি রেখা হচ্ছে কন্ট্রাক্ট বিযুক্তি। আগে দেখো, কন্ট্রাক্ট বিযুক্তি হচ্ছে 15 থেকে 20 কিলোমিটারে অবস্থান করছে। মানে এই গভীরতাটায় অবস্থান করছে 15 থেকে 20 কিলোমিটারে। এটা কার কার মধ্যে রয়েছে? এটা হচ্ছে শিয়াল এবং সীমা, অর্থাৎ ভূত্বকেরই দুটো পার্ট, ভূত্বকের দুটো অংশ, শিয়াল এবং সীমা, অর্থাৎ মহাসাগরীয় এবং মহাদেশীয় যে স্তরগুলো রয়েছে তার মাঝখানে রয়েছে কন্ট্রাক্ট বিযুক্তি। বিজ্ঞানী কন্ট্রাক্ট কিন্তু আবিষ্কার করেছেন বলে তার নাম অনুযায়ী কন্ট্রাক্ট হয়েছে। এবার হচ্ছে মোহরভিষিক বিযুক্তি, যেটা হচ্ছে 30 কিলোমিটার গভীরতায় অবস্থান করছে। এটা কার কার মধ্যে অবস্থান করছে? এটা হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে অবস্থান করছে। ইম্পর্টেন্ট, ভূত্বক এবং গুরুমণ্ডল। এখানে আবার কোশ্চেন আসতে পারে যে কার কার মাঝে, আরো এক্স্যাক্টলি কার কার মাঝে। তাহলে এটা হচ্ছে সীমা এবং গুরুমণ্ডলের উপর স্তরের নাম কি? ক্রফে সীমা, ঠিক আছে, বা গুরুমণ্ডলের উপর স্তর। এই দুটোর মাঝে রয়েছে মোহরভিষিক বিযুক্তি। আর যদি বলা হয় মেন ভাগ, তাহলে হবে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে। এবার হচ্ছে রেপিতি বিযুক্তি। রেপিতি বিযুক্তিটা হচ্ছে ক্রফে সীমা এবং নিফে সীমার মাঝে রয়েছে। ক্রফে সীমা এবং নিফে সীমার মাঝে রয়েছে। তাহলে ক্রফে সীমাটা কোথায়? এটা কিন্তু গুরুমণ্ডলের ভাগ। এই গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা উপরের ভাগ হচ্ছে ক্রফে সীমা, নিচেটা হচ্ছে নিফে সীমা। তার মাঝখানে রয়েছে রেপিতি বিযুক্তি। বিজ্ঞানী রেপিতি আবিষ্কার করেছিলেন। এটা 700 কিলোমিটার গভীরতায় কিন্তু দেখতে পাওয়া যায়। ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি, যেটা 2900 কিলোমিটার গভীরতায় দেখতে পাওয়া যায়। এবার এটা এক্স্যাক্টলি যদি বলা হয় তাহলে নিফে সীমা আর বহি কেন্দ্রমণ্ডল অর্থাৎ নিফে, এই দুটোর মাঝে রয়েছে নিফে সীমা আর নিফে, এর মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি। কোশ্চেন কিন্তু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, মেন জিনিস না দিয়ে পার্ট করে দেয় যে এক্স্যাক্টলি কোথায়। আরেকটা হচ্ছে 5150 কিলোমিটার গভীরতায় রয়েছে লেমেন বিযুক্তি। লেমেন বিযুক্তিটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ নিফে এবং ক্রফের মাঝে রয়েছে লেমেন বিযুক্তি। গভীরতা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তার জন্য গভীরতাটা মুখস্থ করে রাখতে হবে। যে কন্ট্রাক্ট বিযুক্তিটা হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার গভীরতায়, মোহরভিষিক 30 কিলোমিটার গভীরতায়, 700 কিলোমিটারে রেপিতি বিযুক্তি, 2900 কিলোমিটারে গুটেনবার্গ বিযুক্তি এবং 5150 কিলোমিটারে লেমেন বিযুক্তি। এইটা হচ্ছে টোটাল যে বিযুক্তিগুলো রয়েছে সেটা হচ্ছে তার স্ট্রাকচার। আচ্ছা, এই যে লেমেন বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, রেপিতি বিযুক্তি, মোহরভিষিক বিযুক্তি এবং কন্ট্রাক্ট বিযুক্তি, তো এগুলো সবই কিন্তু যারা আবিষ্কার করেছে তাদের নাম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। অতএব যদি কোশ্চেন পড়ে যে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, তো এটা মনে রাখারও কোনো প্রয়োজন নেই, কারণ যেটা বলবে সেই বিজ্ঞানী আবিষ্কার করেছেন। এবার হচ্ছে পৃথিবীর যে ভূ অভ্যন্তর ভাগটা, এটা হচ্ছে একটা সার্বজনীন গ্র্যান্টেড। আরও বিজ্ঞানী সুয়েজ, সে কিন্তু তিনি কিন্তু তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সিয়াল স্তর, যেটা হচ্ছে 50 থেকে 300 কিলোমিটারের মধ্যে রয়েছে। আর এর প্রধান শিলা হচ্ছে গ্রানাইট। সীমা স্তর, যেটা 1000 থেকে 2000 কিলোমিটারের মধ্যে রয়েছে, যার প্রধান শিলা হচ্ছে ব্যাসল্ট। আর একটা হচ্ছে নিফে স্তর, যেটা হচ্ছে 6880 কিলোমিটার ব্যাসযুক্ত অঞ্চলে অবস্থান করেছে, যেটা হচ্ছে কি দিয়ে তৈরি? নিকেল এবং লোহা। বিজ্ঞানী সুয়েজ তাহলে তিনটা ভাগে ভাগ করেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তিনি কিন্তু এই সিয়াল স্তর, সীমা স্তর ভাগ করেছেন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সিয়াল এবং সীমা স্তরের নামকরণ কে করেন? বিজ্ঞানী সুয়েজ। নেক্সট হচ্ছে বিজ্ঞানী ড্যালি। বিজ্ঞানী ড্যালিও কিন্তু তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বহিঃস্তর, মধ্যবর্তী স্তর, কেন্দ্রীয় স্তর। বহিঃস্তরের মধ্যে কি রয়েছে? বহিঃস্তরের মধ্যে রয়েছে, বহিঃস্তরটা হচ্ছে 1600 কিলোমিটার পুরু আর সিলিকা সমৃদ্ধ খনিজ এখানে রয়েছে। মধ্যবর্তী স্তর, যেটা হচ্ছে 1200 কিলোমিটার পুরু এবং লোহা এবং সিলিকা এই খনিজগুলো রয়েছে। আরেকটা হচ্ছে কেন্দ্রীয় স্তর, যেটা হচ্ছে 7080 কিলোমিটার ব্যাসযুক্ত হয় এবং এখানে প্রধান মিনারেলস বা খনিজ হচ্ছে লোহা।
অ্যাস্টোনোস্ফিয়ার আরও যে ছোট ছোট কোশ্চেনগুলো আছে তার মধ্যে যেগুলো আলোচনা করা হয়নি সেগুলো আলোচনা করবো। অ্যাস্টোনোস্ফিয়ার দেখো, অ্যাস্টোনোস্ফিয়ার কোথায় অবস্থান করেছে? এটা হচ্ছে 100 থেকে 350 কিলোমিটার গভীরতায় অবস্থান করেছে। এটা কোথায় রয়েছে? ঊর্ধ্ব গুরুমণ্ডলে রয়েছে, ঊর্ধ্ব গুরুমণ্ডলে রয়েছে। তাহলে এখানে কিন্তু অর্ধতরল এবং সান্দ্র পদার্থ রয়েছে, কারণ এই অ্যাস্টোনোস্ফিয়ারের উপরেই কিন্তু প্লেটগুলো ভাসছে। ঠিক আছে, এই অ্যাস্টোনোস্ফিয়ারে কিন্তু প্লেটগুলো ভাসছে। অ্যাস্টোনোস্ফিয়ারে পরিচলন স্রোত হচ্ছে, পরিচলন স্রোতের ফলেই কিন্তু প্লেটগুলো বা পাতগুলো চলাচল করে। এটা কিন্তু মনে রাখতে হবে। 1914 খ্রিস্টাব্দে যে বার্নেল এই যে অ্যাস্টোনোস্ফিয়ার এই কথাটি কিন্তু বলেন। এই এই স্তরে পাতগুলো ভাসছে তো বলেই দিলাম। তো এটা হচ্ছে অ্যাস্টোনোস্ফিয়ার, এখান থেকে এই কোশ্চেনগুলো আসে। ডি স্তর, ডি স্তর হচ্ছে গুরুমণ্ডলের একটা স্তর, গুরুমণ্ডলের একটা স্তরকে হচ্ছে ডি স্তর। তাহলে কোশ্চেন আসতে পারে যে ডি স্তর কোথায় অবস্থান করছে, তাহলে বলতে হবে যে গুরুমণ্ডলে। কত কিলোমিটার গভীরতা অবস্থান করছে? 2700 থেকে 2870। মানে গুরুমণ্ডলের নিচের পাটটা কি, উপরের পাটটাকে কি বলা হয়? উপরের পাটটাকে কি বলা হচ্ছে? ক্রফেসীমা, নিচের পাটটাকে নিফেসীমা বলা হচ্ছে। তাহলে গুরুমণ্ডল এই নিফেসীমা এখানটার কাছেই রয়েছে, অর্থাৎ এটাকে নামকরণ করেছিলেন কো বুলেন, এটা কিন্তু নামকরণ করেন। এটা কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের সীমান্ত অঞ্চল বলেই দিলাম এখনই। তো এটা হচ্ছে লৌহ সমৃদ্ধ সিলিকেট খনিজ এই ডিস্তরে দেখতে পাওয়া যায়। তাহলে ডিস্তর কোথায় রয়েছে? কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের সীমান্ত এলাকায়, অর্থাৎ গুরুমণ্ডলের যে নিচে এখানে কিন্তু রয়েছে ডিস্তর। এবার হচ্ছে ছায়া বলয়। ছায়া বলয়ের অবস্থানটা হচ্ছে এস, অর্থাৎ যে সেকেন্ডারি ওয়েভ সেটা হচ্ছে 105 ডিগ্রি, আর পি অর্থাৎ প্রাইমারি ওয়েভের জন্য 105 ডিগ্রি থেকে 143 ডিগ্রি। ছায়া বলয় মনে হচ্ছে একটা, এই যে আমরা তো মোটামুটি পি তরঙ্গ এবং এস তরঙ্গ তো যায়, এবার বিজ্ঞানীরা এগুলোকে তাদের যন্ত্রে ধরে, ঠিক আছে, সিসমোগ্রাফ যন্ত্রে, কিন্তু এই যে এখানকে আসার পর 105 ডিগ্রি এবং 105 ডিগ্রি থেকে 143 ডিগ্রিতে এসটা হচ্ছে 105 ডিগ্রির পর আর খুঁজে পায়নি, আর পি তরঙ্গকে 105 ডিগ্রি থেকে 143 ডিগ্রির মধ্যে আর খুঁজে পায়নি। তার জন্য এখানে কি হয়েছে, এই বলয় বা এই অঞ্চলটাকে বিজ্ঞানীরা ছায়া বলয় বলেছে। পি তরঙ্গের প্রতিসরণ ঘটে বলে একে খুঁজে পাওয়া যায়নি। আর পি তরঙ্গের পি তরঙ্গ সৃষ্ট ছায়া বলয়ের সংখ্যা কত, পার্সেন্টেজটা কত, সেটা হচ্ছে 26.5% এবং এস তরঙ্গ সৃষ্ট ছায়া